এই গল্পটি হলো রায়পুরে বসবাস করা দুই বোনের, যাদের নাম ছিল বিশালী ও কেয়া। ছোটবেলা থেকেই দুই বোনের মধ্যে অনেক মিল ছিল। দুজনেই যেখানে যেত একসঙ্গে যেত। সময়ের সাথে সাথে দুই বোনও এখন অনেক বড় হয়ে গেছে। বিশালী ছিল অনেক দরদি ও মায়াবী একটি মেয়ে, আর ওর অনেক ধৈর্য ছিল। এদিকে কেয়া ছিল খুবই বদমেজাজি একটি মেয়ে। কলেজে লেখাপড়া করতে গিয়ে কেয়ার অভিষেক নামের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক হয়ে যায়। অভিষেক ও কেয়া দুজন একজন অন্যজনকে অনেক ভালোবাসত। দুজনে সিদ্ধান্ত নিল তারা এই সম্পর্কে তাদের পরিবারকে জানাবে। অভিষেকের পরিবার ছিল অনেক ধনী। কেয়া তাদের ঘরের বউ হবে, এতে অভিষেকের বাবা মায়ের কোনো দ্বিমত ছিল না। ওদিকে কেয়া যখন তাদের বাড়িতে বলল, তখন কেয়ার বাবা বলল, অভিষেক তো অনেক ভদ্র একটি ছেলে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কিন্তু ওরা তো অনেক ধনী। ওর পরিবার যদি তোমাকে মেনে না নেয় তখন কি হবে? হ্যাঁ বাবা, আমি জানি অভিষেকের মা বাবা আমায় অনেক পছন্দ করে। ওদের ঘরের বউ বানাতে ওদের কোনো অসুবিধে নেই। অভিষেকের মা বাবার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কেন আমাদের আপত্তি থাকবে? আমাদের তো সৌভাগ্য যে আমাদের মেয়ের জন্য এত ভালো একটি সম্বন্ধ মিলেছে। বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি অনেক ভালো বাবা। এদিকে কেয়ার বাবা মা রাজি হয়ে গেলে দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিন ধার্য হয়ে যায়। কেয়ার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তার বাবা তার ছোট মেয়ে বিশালীকে বলল, বিশালী, কেয়া তার পছন্দের ছেলেকে খুঁজে নিয়েছে। অনেক বড় ধনীর ঘরে ওর বিয়ে হচ্ছে, কিন্তু বেটা, আমি তোমার জন্য এত ভালো ঘর খুঁজে পাবো না। বাবা, কোনো অসুবিধা নেই, গরিব ঘর দেখে আমাকে বিয়ে দিয়ে দাও। আমাকে ভালোবাসলেই যথেষ্ট, ধনী হওয়ার কোনো দরকার নেই। বিশালীর কথা শুনে তার বাবা প্রচণ্ড খুশি হলো। কিছুদিনের মধ্যেই বিশালীর বাবা বিশালীর জন্য একটি ভালো পাত্র খুঁজে নিল। ওই লোকেরা বেশি ধনী না হলেও তারা মনের দিক থেকে অনেক ভালো ছিল। কিছুদিনের মধ্যেই দুই বোনের বিয়ে হয়ে গেল। দুই বোন যে যার শ্বশুর বাড়ি চলে গেল। বিয়ের পরে কিছুদিন পর্যন্ত দুই বোনের জীবন অনেক সুখে কাটছিল। তার কিছুদিন পরেই বৃষ্টির মৌসুম চলে আসলো। বৃষ্টির মৌসুম সবার জন্য কিন্তু সমান কাটে না। একদিকে কেয়া তার স্বামীর সঙ্গে বৃষ্টির মধ্যে আনন্দ উপভোগ করছিল, ওদিকে বিশালী শ্বশুর বাড়িতে ছোট্ট ঘর দিয়ে বৃষ্টির পানি ঘরের মধ্যে পড়ছিল, যার কারণে ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র ভিজে যাচ্ছিল। মা, এই চাদরটিকে এখান থেকে সরিয়ে ফেলুন, না হলে বৃষ্টির পানি পড়ে এটাও ভিজে যাবে। জানি না এই চাদর আমি সরিয়ে কোথায় রাখবো। বৃষ্টির পানিতে জীবনটাই একদম উষ্ঠাগত হয়ে গেল, সব কিছুই ভিজে যাচ্ছে। মা, এখানে বলতে নেই, কিন্তু কি আর করার, আমাদের মতো গরিব মানুষের জন্য বৃষ্টির মৌসুম অভিশপ্ত ছাড়া আর কিছুই না। বিশালী এইসব কথা বলতে না বলতেই তার স্বামী বৃষ্টিতে পুরো ভিজে বাড়িতে চলে আসলো। আপনি আজকে এত তাড়াতাড়ি কাজ থেকে চলে আসলেন যে? আর বলো না বিশালী, 1 মাস থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে মালিক কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে। এই বৃষ্টির মধ্যে অন্য কোথাও কাজ খুঁজে পাওয়া অনেক কঠিন। আমি জানি না আমার পরিবারকে আমি কি খাওয়াবো। আপনি চিন্তা করবেন না, আগে কাপড় চেঞ্জ করে নিন, এরপর দেখা যাক কি করা যাবে। নাইলে আবার শরীর তো খারাপ হয়ে যাবে, জ্বর আসবে। বিশালীর কথা শুনে সুরজ কাপড় চেঞ্জ করতে আসে। সুরজের কণ্ঠ শুনে পাশের বাড়িতে থাকা তার 5 বছরের ভাতিজি উঠে পড়ল, যে ছিল সুরজের বড় ভাইয়ের মেয়ে। বেশ কয়েক বছর আগে সুরজের বড় ভাই ও ভাবি এক অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছিল। তারপর থেকে সুরজ তার ভাতিজি মিতুকে অনেক যত্ন করে নিজের মেয়ের মতো লালন পালন করে আসতো, আর বিশালীও মিতুকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো। চাচু, তুমি এসে গেছো? আমার জন্য চকলেট আনো নাই? আমার চুইংগাম কোথায়? বেটা মিতু, আমাকে ক্ষমা করে দাও। আমি না ভুলে গেছি তোমার জন্য চুইনগাম ও চকলেট আনতে।
তাছাড়া বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এর মধ্যে দোকানি বা কোথায় বসেছে। সুরজ খুবই চিন্তার মধ্যে ছিল, এজন্য সে মিতুর সঙ্গেও ঠিকঠাক কথা বলতো না। সে তার বিছানাতে শুয়ে পড়ল। এরপর সুরজের চোখ পড়ল তার মায়ের দিকে। মনে হচ্ছে সারাটা জীবন এভাবেই পানি সেঁকতেই যাবে। আল্লাহ জানে কার এই বৃষ্টির মৌসুম ভালো লাগে। এই বৃষ্টির মৌসুম গরিবদের জন্য অনেক বড় মুশকিল। মা, আমি তোমার সমস্যাটা বুঝতে পেরেছি, কিন্তু মৌসুমের কি দোষ? এটা তো আল্লাহর দেওয়া। এদিকে বৃষ্টির কারণে বিশালীদের পরিবার অনেক দুঃখ কষ্টে ছিল। ওদিকে কেয়া তার পরিবারের সাথে অনেক মজা নিচ্ছিল। অভিষেক, তাড়াতাড়ি এই দিকে এসো। দেখো বৃষ্টির মৌসুম কতটা ভালো লাগছে। সত্যি কেয়া, আবহাওয়াটা অনেক ভালো লাগছে। যদি এমতো অবস্থায় ম্যাগি পাওয়া যেত না, তাহলে জমে যেত। ম্যাগি পাওয়া কঠিন কিছু নাকি? আমি এক্ষুনি বলছি কাজের লোককে, ও এক্ষুনি ম্যাগি বানিয়ে দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এরপর কেয়া তার বাড়ির কাজের মেয়েকে ম্যাগি বানাতে বলল। কাজের মেয়ে ঝটপট ম্যাগি বানিয়ে তাদের সামনে নিয়ে এলো, আর তারা দুই স্বামী স্ত্রী বসে ম্যাগি খাচ্ছিল আর বৃষ্টি উপভোগ করছিল। একদিকে কেয়া তার পরিবার সহ খুবই আনন্দে নরম বিছানায় শুয়ে শুয়ে জানালা দিয়ে বৃষ্টির মজা দেখছিল। এদিকে বিশালী তার ঘরের মধ্যে শুকনো জায়গা পাচ্ছিল না। শুকনো জায়গা খুঁজে খুঁজে শোয়ার চেষ্টা করছিল। ছোট্ট মিতুর অনেক কষ্ট হচ্ছিল। ঠান্ডার কারণে তার ঘুম আসছিল না। চাচি, আমার প্রচণ্ড শীত লাগছে, সেই জন্য আমি ঘুমাতে পারছি না। দেখো বৃষ্টির পানি আমার গায়ে পড়ছে, আমি ভিজে যাচ্ছি। বেটা, তুমি চিন্তা করো না। এক কাজ করো, তুমি আমার কোলের মধ্যে ঘুমিয়ে যাও, আমি তোমাকে আমার শাড়ি দিয়ে ঢেকে নিচ্ছি। বিশালী মিতুকে কোলের মধ্যে নিয়ে একটু শুকনো জায়গা দেখে বসে পড়ল। এরপর তার গায়ে হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল। তাদের পুরো ঘরের মধ্যেই ছিল বৃষ্টির পানি। মিতু কোনো রকমে ঘুমিয়ে গেল, আর বড়রা বসে বসে রাত কাটিয়ে নিল। এভাবে 1 মাস পার হয়ে গেল। বৃষ্টির কারণে কেউই কাজে যেতে পারছে না। এদিকে কেয়ার স্বামী কেয়াকে বলল, বেবি, এদিকে 1 মাস হয়ে গেল আমি অফিসে যেতে পারছি না। তো কি হয়েছে? এই বৃষ্টির বাহানায় তুমি তো আমায় সময় দিতে পারছো, নইলে তো কাজ কাজ করে সব সময় ব্যস্ত থাকো। আমি তো চাচ্ছি যে 1 মাস আরো এইরকম বৃষ্টি হোক, যাতে তুমি আরো 1 মাস আমায় সময় দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। এদিকে বৃষ্টি কেয়ার জীবনে এক অন্যরকম সুখ নিয়ে আসলো। আর ওদিকে বিশালীর পরিবারে তার স্বামী সুরজ কাজ করতে না পারায় তাদের সংসারে খাবার দাবারও শেষ হয়ে গেল। এই শোনো না, ঘরে তো আটা চাউল শেষ হয়ে গেল। এখন আমি কি করব বিশালী, বলো? 1 মাস হলো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কোথাও কাজে যেতে পারছি না। ঘরে যা কিছু ছিল সবই শেষ হয়ে গেল, হাতে টাকাও আর নেই। সুরজ, আমি তোমার কথা বুঝতে পেরেছি, আমার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু মিতুকে নিয়ে কি করব? ওর জন্য কোনো একটা ব্যবস্থা করতেই হবে, তাই না? কি আর করব বিশালী, কবে যে বৃষ্টি শেষ হবে, এরপর আমি নতুন কোনো কাজ খুঁজে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরের ভেতরে থাকো, আমি বাহিরে গেলাম, দেখি কোনো কাজ খুঁজে পাই কিনা। এ কথা বলে সুরজ বাইরে চলে গেল কাজের সন্ধানে। বাইরে বৃষ্টি ছিল না, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল। এদিকে কেয়া তার স্বামীকে বলছিল, এই দেখো না, বৃষ্টির কারণে আকাশটা কত সুন্দর লাগছে, কি যে ভালো লাগছে। এই চলো না, আমি আমার বোন বিশালীর বাড়ি থেকে একটু ঘুরে আসি। কতদিন হয়ে গেল ওর সাথে দেখাই হয় না। একথা বলে কেয়া ও অভিষেক রেডি হয়ে গেল, আর দামি একটি গাড়ির ভেতরে বসে বিশালীর সঙ্গে দেখা করতে বের হয়ে গেল। গাড়ি বেশ দ্রুত গতিতে চলছিল। ওদিকে গাড়ির ওপর বৃষ্টি পড়ছিল। বৃষ্টি হতে দেখে কেয়া অনেক খুশি হলো। এই বৃষ্টির মৌসুম আমার অনেক ভালো লাগে। এই বৃষ্টির শব্দটা
অটোমেটিক আমার মনকে ভালো করে দেয়। এভাবেই চলতে চলতে একসময় কেয়া ও তার স্বামী বিশালীর শ্বশুরবাড়ি পৌঁছে গেল। আর শ্বশুরবাড়ির অবস্থা দেখে কেয়া ও তার স্বামী তো খুবই হতবম্ব হয়ে গেল, কারণ সেখানে পা রাখার মতো কোনো শুকনো জায়গা ছিল না। গোটা বাড়ি ছিল পানি আর পানি। কেউ পাত্র দিয়ে পানি সেচছিল, আবার কেউ কাদা পরিষ্কার করছিল। সবারই অবস্থা ছিল খুবই করুণ। বিশালীও খুবই পেরেশানিতে ছিল। হঠাৎ করেই দরজার দিকে তাকিয়ে দেখল তার বোন ও বোন জামাই দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে বিশালীও প্রচন্ড খুশি হলো আর বলল, আরে আপু, দুলা ভাই, তোমাদেরকে দেখে অনেক ভালো লাগছে, কিন্তু তোমাদেরকে কোথায় বসতে দেব? গোটা ঘরে তো কোথাও শুকনো জায়গা নেই। এই যে তোমরা এই চেয়ারটায় বসে পড়ো। বিশালী, তুই এখানে কি করে থাকিস? এখানে দেখছি আমার মায়ের বাড়ির থেকেও অনেক খারাপ অবস্থা, কোনো জায়গায় শুকনো নেই। কি আর করার আপু, সব কিছুই আল্লাহর ইচ্ছা। বিশালীর বাড়ির অবস্থা দেখে কেয়া কেঁদে ফেলল আর বলল, আমি ওদিকে বৃষ্টির কারণে মজা নিচ্ছি, আনন্দ পাচ্ছি, আর আমার বোনের একই অবস্থা। এদিকে বাইরে থেকে সুরজ চলে আসলো আর বিশালীকে বলল, বিশালী, এই দেখো কিছু টাকা ধার করে এনেছি, এ দিয়ে মাত্র 2 দিন চলবে। এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের পেটে আর খাবারও জুটবে না। এ কথা বলতে না বলতেই সুরজের চোখ পড়ল কেয়া আর তার স্বামীর দিকে। তখন সে লজ্জায় চুপসে গেল। তখন কেয়ার স্বামী অভিষেক বলল, শোনো সুরজ, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমার কোম্পানিতে অনেক কাজ পড়ে আছে। কাল থেকে তুমি আমার কোম্পানিতে কাজ শুরু করবে, ঠিক আছে? সুরজ ও তার পরিবারের সবাই অনেক খুশি হলো। পরদিন থেকে সুরজ অভিষেকের অফিসে কাজ করতে গেল। অভিষেক সুরজকে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে দিল। সেই টাকা দিয়ে সুরজ অতি দ্রুত একটি পাকা বাড়ি তৈরি করে নিল, আর সেখানেই তার পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এভাবেই বিশালীর জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে গেল। বিশালী তার পরিবার সহ সুখে শান্তিতে কাটাতে লাগলো আর বোনের সাথে আজীবন মিলেমিশে থাকতে লাগলো।